প্রতিশোধের নেশা মানুষের বিবেককে ধ্বংস করে দেয়। হাজারো প্রতিশোধের গল্পের মাঝে আজ এমন একটি মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্পে দেখা যাবে প্রতিশোধ নিতে আপন ছেলেকে ব্যবহার করা হবে জন্মদাতা বাবাকে খুন করতে। কি শুনতে অবাক লাগছে? শুনতে অবাক লাগলেও আজ এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভিতে একজন দেশদ্রোহী নিজের পরিবারের স্ত্রী সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে আপন ছেলেকে হাতিয়ার হিসেবে তৈরি করবে জন্মদাতা পিতাকে খুন করতে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি আপনাদের সাথে। আর আজ এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া দ্য গ্রেটেস্ট অফ অল টাইম গোট তেলেগু মুভিটি। নারেশ গাপ্পেলির পরিচালনায় মুভির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় থালাপাতি, প্রভু দেবা সহ আরও অনেক পরিচিত মুখ। তাহলে গাইস আর কথা বলবো না, লেটস গো ফর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এক্সপ্লেনেশন। মুভির শুরুতে 2008 সালে কেনিয়ার মরুভূমির একটা দৃশ্য দেখানো হয়। মরুভূমিতে একটি ট্রেনে অ্যান্টি টেরোরিস্ট টিমের চিফ রাজীব মেনন, যে কিনা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাজীব মেনন অনেক টেরোরিস্ট অ্যাক্টিভিস্টের সাথে জড়িত ছিল, তাই সরকার রাজীব মেননকে ধরার চেষ্টা করছে। এরপর আমরা কেনিয়াতে অ্যান্টি টেরোরিজম টিমের সদস্য গান্ধীকে দেখতে পাই। গান্ধীর সাথে অ্যান্টি টেরোরিজম টিমের সুনীল, কল্যাণ এবং অজয়কে দেখা যায়। তারা একটা ট্রেনের উপর নজর রাখে, আর সেই ট্রেনে রাজীব মেননও ছিল। রাজীব মেনন টিমের কিছু সদস্য নিউক্লিয়ার উইপেন চেক করছিল। নিউক্লিয়ার টেস্টের জন্য একজন সায়েন্টিস্টকে ধরে নেওয়া হয়। টেরোরিস্ট টিমের প্রধান রাজীব মেনন সায়েন্টিস্টকে হেলিকপ্টারে করে ট্রেনে ধরে নিয়ে আসে। সায়েন্টিস্ট নিউক্লিয়ার উইপেনটা চেক করে জানায় সেটা ফেক, তবে ডাবল চেক করতে হলে নিউক্লিয়ার উইপেন তার ল্যাবে নিয়ে যেতে হবে। ঠিক তখন সেখানে রাজীব মেনন আসে আর সবাইকে বলে নিউক্লিয়ার ইউরেনিয়াম আসল, তবে যে সায়েন্টিস্ট এখানে এসেছে সে আসলে ফেক। মূলত টেরোরিস্ট টিম যাকে ধরে এনেছে সেই সায়েন্টিস্ট ছিল অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের গান্ধী। মেননের হাতে গান্ধী ধরা পড়ে যায়, তবে গান্ধী তখন শত্রুদের উপর হামলা করে। এটা দেখে মেননের সাথে থাকা লোক তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে গান্ধীর সাথে থাকা সদস্যরা তাকে ইউরেনিয়াম নিয়ে দ্রুত ট্রেন থেকে বের হতে বলে, কিন্তু গান্ধী জানায় সে ট্রেনে রাজীব মেননকে পেয়েছে, যাকে সরকার ধরার জন্য এতদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই গান্ধী ঠিক করে মেননকে সাথে নিয়েই যাবে। কিন্তু কল্যাণ ট্রেনে ঢুকে গান্ধীকে বুঝিয়ে শুনিয়ে ট্রেন থেকে বের করে, তবে তার আগেই কল্যাণ ট্রেনে বোম ফিট করে রেখেছিল। গান্ধী ট্রেন থেকে বের হবার সাথে সাথেই ট্রেন ব্লাস্ট হয় আর ভেতরে থাকা সব টেরোরিস্ট মারা যায়। এরপর আমরা দিল্লির একটা দৃশ্য দেখতে পাই। গান্ধী পার্টিতে ড্রিঙ্কস করে রাতে বাসায় ফিরে, আর গান্ধীর ওয়াইফ আনু ড্রিঙ্কস করার জন্য গান্ধীকে বকাঝকা করে। পরের দিন সকালে গান্ধী পূজা করে, আর তখন আনু বলে কাল রাতে যেই পাপ করে এসেছো সেই পাপের প্রায়শ্চিত্ত এখন পূজা করে করছো। আনু তাদের ছেলে জীবনকে দেখে। জীবন স্কুলের জন্য সকাল 8টায় উঠে রেডি হয়, কিন্তু গান্ধীর জন্য আজ ভোর 6টায় উঠে স্কুলের জন্য রেডি হয়ে বসে আছে। এটা দেখে আনু গান্ধীকে বলে তোমার ছেলে কি করেছে যে ভোরবেলা উঠিয়ে স্কুলের জন্য রেডি করিয়েছ? গান্ধী কিছু না বলে ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য বের হয়। ঠিক তখন গান্ধীর কাছে রাধিকার কল আসে। রাধিকা সুনীলের ওয়াইফ। রাধিকা গান্ধীকে কল করে দিয়ে তার মেয়ে শ্রীনিধিকে স্কুলে নিয়ে যাবার কথা বললে গান্ধী সুনীলের বাসায় জীবনকে নিয়ে যায়। এরপর বাসা থেকে সুনীলের মেয়ে শ্রীনিধি আর জীবনকে নিয়ে স্কুলে যায়। তবে যাবার পূর্বে গান্ধী রাধিকার থেকে জানতে পারে আজ তার স্ত্রী আনু বিকাল 4টায় ডাক্তার দেখাতে যাবে। পরের দৃশ্যে দেখা যায় 4 বন্ধু অর্থাৎ গান্ধী, সুনীল, কল্যাণ এবং অজয় অ্যান্টি টেরোরিজমের হয়ে কাজ করলেও পরিচয় লুকাতে তারা ট্যুরিস্ট ডেভেলপমেন্টের হয়ে কাজ করার অভিনয় করে। এরপর তাদের চিফ নাজির অফিসে আসে। অ্যান্টি টেরোরিজম সদর দফতরে একটা গোপন রুম আছে। নাজির 4 জনকে বকাচকা করে, কারণ তারা বলেছিল শুধু নিউক্লিয়ার ইউরেনিয়াম উদ্ধার করবে, কিন্তু তারা পুরো ট্রেন বোম ব্লাস্ট করেছে। যদি কেনিয়ার সরকার জানতে পারে তাহলে অনেক প্রেশার আসবে। এরপর নাজির একটা রিপোর্ট দেখিয়ে বলে ওই ট্রেনে যারা ছিল তারা কেউ আর বেঁচে নেই। এটা দেখে গান্ধী আর বাকি সদস্যরা ভাবে তাহলে ট্রেনে থাকা রাজীব মেননও মারা গেছে। এরপর চিফ নাজির তাদেরকে জানায় পরবর্তী মিশন থাইল্যান্ডে। তাই নাজির গান্ধীকে বিকাল 5টায় চেন্নাই এয়ারপোর্টে যেতে বলে, কারণ 5টার ফ্লাইটে তাদের 4 জনকে থাইল্যান্ডে যেতে হবে। এদিকে আনু রাধিকার কাছে যায় প্রেগনেন্সি রেগুলার চেক আপের জন্য। তখন আনুকে রাধিকা জানায় তার বেবি সুস্থ আছে, তবে আনু রাধিকাকে বলে বেবির জন্য আমি টেনশন করছি না, আমার তো গান্ধীর জন্য চিন্তা হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে গান্ধী আমার কাছে কিছু লুকাচ্ছে। আজকাল বাসায় রাত করে ফেরে, আর যদি মোবাইলে কল আসে তাহলে আমার থেকে দূরে গিয়ে কথা বলে। এমন তো না যে গান্ধী অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। এসব শুনে রাধিকা আনুকে বোঝায় যে গান্ধী কখনোই এমনটা করবে না। এরপর দেখা যায় গান্ধী আবারও ড্রিঙ্কস করে পরের দিন বাসায় ফিরেছে। তবে আনু জানতে চাইলে গান্ধী মিথ্যা বলে যে সে রাতে অনেক ড্রিঙ্কস করেছিল, তাই বাসায় না ফিরে সুনীলের বাসায় গিয়ে ঘুমিয়েছে। আনু সত্যিটা যাচাই করতে কল্যাণকে ফোন করে। তখন কল্যাণ তার বন্ধু গান্ধীকে বাঁচাতে বলে
কাল রাতে তো গান্ধী আমার বাসায় ছিল। এরপর আনু আবার সুনীলকে কল দেয়, আর তখন সুনীলও গান্ধীকে বাঁচাতে বলে কাল রাতে গান্ধী আমার বাসায় ছিল। তখন আনু বুঝতে পারে গান্ধী আর তার বন্ধুরা কিছু তো লুকাচ্ছে। ধরা পড়ার কারণে কল্লার সুনীল গান্ধীর বাসায় আসে, আর তখন আনু সবার সামনে কান্না করতে করতে জানায় তার স্বামী গান্ধী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাধ্য হয়ে গান্ধী আনুকে সত্যিটা বলে দেয় যে সে র এজেন্টের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হয়ে কাজ করে। কিন্তু তবুও আনু গান্ধীকে বিশ্বাস করতে পারে না। আনু বলে কাল বাবা তোমাকে চেন্নাই দেখেছে। তখন গান্ধী মিথ্যা বলে যে কাল আমি চেন্নাই গিয়েছি পাসপোর্ট আর আমাদের থাইল্যান্ড ট্যুরের টিকিটের জন্য। আনু তখন খুশি হয়, আর গান্ধী এই যাত্রায় আনুকে ম্যানেজ করতে সক্ষম হয়। তবে সুনীল, কল্যাণ আর অজয় চিন্তায় পড়ে যায়, কারণ থাইল্যান্ড যেতে হবে মিশন কমপ্লিট করার জন্য। সেখানে পরিবার নিয়ে থাকা ঝুঁকিপূর্ণ। তখন গান্ধী জানায় আনুকে সাথে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। গান্ধী আনু আর ছেলে জীবনকে সাথে নিয়ে থাইল্যান্ডে পৌঁছায়। সেখানে গিয়ে গান্ধী ফ্যামিলির সাথে সময় কাটায়। তবে গান্ধী থাইল্যান্ড গিয়েছে মিশনের জন্য, তাই সে টিম নিয়ে বড় একটা হোটেলে যায় আর মিশন কমপ্লিট করে। পরের দিন আমরা দেখি গান্ধী তার পরিবারের সাথে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরছিল। তখন রাস্তায় একটি গ্যাংয়ের কিছু লোক এসে গাড়ি থামায় আর গাড়ির ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। গান্ধী তখন দ্রুত ড্রাইভিং সিটে বসে এবং গাড়ি ড্রাইভ করতে থাকে। তখন গ্যাংয়ের লোকগুলো গান্ধীকে পেছন থেকে ধাওয়া করে। পেছন থেকে লোকগুলো গান্ধীর গাড়িতে গুলি করতে থাকে, কিন্তু গান্ধী নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাতে দুর্দান্তভাবে গাড়ি দ্রুত গতিতে চালাতে থাকে। এক পর্যায়ে গ্যাংটি গান্ধীকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন গান্ধী তার স্ত্রী আনু আর ছেলেকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। মূলত গান্ধী আনু আর ছেলেকে সেফ স্থানে রেখে গ্যাংয়ের সাথে ফাইট করতে পালাচ্ছিল। গান্ধী বুঝতে পারে আনুর দৌড়াতে কষ্ট হচ্ছে, কারণ আনু প্রেগনেন্ট। তাই গান্ধী আনু আর ছেলেকে একটা দোকানের সামনে রেখে গ্যাংয়ের ছেলেগুলোর সাথে ফাইট করে। কিন্তু গ্যাংয়ে অনেক বেশি লোক ছিল, তাই গান্ধী একা পেরে উঠছিল না। কিন্তু তখনই গান্ধীকে সাপোর্ট দিতে কল্যাণ সেখানে চলে আসে আর এক এক করে গুলি করে হামলাকারীদের মেরে ফেলে। এদিকে আনুর পেন শুরু হয়। গান্ধী দৌড়ে গিয়ে আনু আর ছেলেকে নিয়ে হসপিটালে যায়। তখন আনু গান্ধীকে বলে তুমি জেনে বুঝে এই বিপদের মধ্যে আমাদের নিয়ে এসেছো। তুমি জানতে এই মিশন কঠিন হতে পারে। যদি জীবনের কিছু হয়ে যেত তাহলে তারা কি করত? আনু জানতে চায় গান্ধী সত্যি অ্যান্টি টেরোরিজম স্কোয়াডে কাজ করে কিনা। গান্ধী সত্যিটা বলার পর আনু মেনে নেয়। আনুকে কেবিনে নিয়ে যাওয়া হয়। গান্ধী তার ছেলে জীবনকে নিয়ে বাইরে অপেক্ষা করছিল। তখন একটা মেয়ে এসে গান্ধীকে রিসেপশনে যেতে বলে ফর্মে সাইন করার জন্য। গান্ধী জীবনকে রেখে সাইন করতে যায়। যখন গান্ধী সাইন করে ফিরে আসে তখন সে জীবনকে দেখতে পায় না, যেখানে সে রেখে গিয়েছিল। গান্ধী পুরো হসপিটালে ভালোভাবে জীবনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জীবনকে খুঁজে পাওয়া যায় না। গান্ধী পুলিশের কাছে যায় আর ছেলেকে খুঁজতে হেল্প চায়। ছেলেকে খুঁজে না পাওয়ার কথা গান্ধী তাদের চিফ নাজিরকেও জানায়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে জীবন যখন একা বসেছিল তখন একটা মেয়ে তাকে সেখান থেকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। সবাই ভাবতে থাকে এই মেয়েটিকে কেনই বা জীবনকে নিয়ে গেল। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় যে মেয়েটি জীবনকে হসপিটালের বাইরে থাকা একটা ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। তখন পুলিশের কাছে ওই ভ্যানের আপডেট আসে। গান্ধী চিফ নাজিরকে সাথে নিয়ে পুলিশের সাথে ঘটনাস্থলে যায়। তারা সেখানে গিয়ে জানতে পারে একটি ভ্যান অ্যাক্সিডেন্ট করেছে, আর সেখানে একটা বাচ্চার মৃতলাশ পাওয়া গেছে। বাচ্চাটির পরনে ঠিক তাই ছিল যা জীবন পরেছিল। গান্ধীর বুঝতে বাকি নেই এটা তার ছেলের লাশ। গান্ধী অঝরে কাঁদতে থাকে। ছেলের মৃত্যুতে গান্ধী একদম ভেঙে পড়ে। এরপর গান্ধী হসপিটালে আসে আর আনুকে দেখতে ভেতরে যায়। তখন আনু গান্ধীকে বলে আমাদের মেয়ে হয়েছে। জীবন তো একটা বোন চেয়েছিল। তখন গান্ধী নিজেকে সামলাতে না পেরে কান্না করতে থাকে। তখন আনু জিজ্ঞেস করে আমাদের ছেলে জীবন কোথায়? জীবনকে তো দেখছি না। তখন গান্ধী আনুকে বলে দেয় জীবন আর বেঁচে নেই। এটা শুনে আনু কান্না করতে থাকে। গান্ধী আনুকে বুকে জড়িয়ে ধরে ছেলে হারানোর কষ্টে কাঁদতে থাকে। তখন সেখানে একটা নার্স এসে গান্ধীর কোলে তাদের সদ্য জন্ম নেয়া মেয়েকে তুলে দেয়। এরপর আমরা 2024 সালের দৃশ্য দেখতে পাই। গান্ধী এবং তার পরিবার চেন্নাইয়ে থাকে। তবে গান্ধী এখন পরিবারের সাথে না থেকে একা থাকে, কারণ জীবনের মৃত্যুর পর থেকেই আনু গান্ধীর সাথে কথা বলে না। গান্ধী তার মেয়ে জীবিতাকে স্কুলে নিয়ে যাবার জন্য বাসায় যায়। গান্ধী দরজায় নক করলে আনু দরজা খুলে দেয়। তখন জীবিতা নিচে তার বাবা এসেছে শুনে ভেতরে এসে বসতে বলে, কিন্তু আনু গান্ধীর সাথে একটা কথাও বলে না। তাই প্রতিদিনের মতো গান্ধী দরজার বাইরে মেয়ের জন্য অপেক্ষা করে। জীবিতা গাড়িতে উঠে বসলে আনু এসে মেয়েকে বলে আমি সন্ধ্যা 6টায় গিয়ে তোমায় নিয়ে আসব। যাবার সময় গান্ধী মেয়েকে জিজ্ঞেস করে তোমার মা সন্ধ্যায় গিয়ে নিয়ে আসতে চেয়েছে কেন? তখন জীবিতা জানায় আজ শ্রীনিধির বার্থডে, তাই শপিং করার জন্য মাতাকে নিয়ে যাবে। গান্ধী তখন জিজ্ঞেস করে বার্থডেতে তুমি কার সাথে যাবে, আমার সাথে নাকি মায়ের সাথে? তখন জীবিতা বলে আমি তো দুজনের সাথেই যেতে চাই। গান্ধী বর্তমানে চেন্নাই এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার হয়ে কাজ করে। সুনীলের মেয়ে শ্রীনিধির বার্থডে, তাই নাজির তার ওয়াইফকে নিয়ে চেন্নাই এসেছে। এরপর
চিফ নাজির আর গান্ধীর বাকি 3 বন্ধু শ্রীনিধির বার্থডেতে দেখা করে আর সবাই একসাথে গল্প করছিল। তখন নাজির গান্ধীকে জিজ্ঞেস করে, আনু তোমার সাথে এখনো কথা বলে না? ওই ঘটনায় তো কারো দোষ ছিল না। জানি না এত বছর ধরে আনু কেন তোমার উপর রেগে আছে। নাজির আরো বলে, আমি আনুর সাথে কথা বলবো। গান্ধী তখন বলে, এটা রাগের বিষয় না, আমাদের ছেলে 5 বছরের ছিল, আমরা ছেলেকে বাঁচাতে পারিনি। তখন কল্যাণ বলে, মস্কোতে আমাদের এম্বাসি ওপেন হয়েছে, তবে সেখানকার একটা গ্রুপ আমাদের দেশের এম্বাসির বিরুদ্ধে। এই কারণে কল্যাণ গান্ধীকে জিজ্ঞেস করে মস্কোতে গিয়ে ইমিগ্রেশন অফিসারদের ট্রেনিং করাতে পারবে কিনা। গান্ধী না বলে দেয়, কিন্তু নাজির আর তার বন্ধুরা বুঝিয়ে বলে যে এখানে থাকলে তুই বোর হয়ে যাচ্ছিস, তার থেকে ভালো তুই সেখানে গিয়ে অফিসারদের ট্রেনিং করালে ভালো হবে। গান্ধী তখন রাজি হয়। রাশিয়াতে গিয়ে গান্ধী জানতে পারে এম্বাসি খোলার কারণে সেখানে অবস্থা বেশ গরম। একদিন এম্বাসিতে কিছু হামলাকারীরা প্রবেশ করে ভাঙচুর করতে শুরু করে আর অফিসারদের মারতে থাকে। গান্ধী যেহেতু ট্রেনিং প্রাপ্ত অফিসার ছিল, তাই সে হামলাকারীদের মেরে পরিস্থিতি সামলে দেয়। কিন্তু তখন গান্ধীর সামনে হামলাকারীদের মধ্যে এক ছেলে চলে আসে। গান্ধীর সাথে ছেলেটির ফাইট হয় আর এক পর্যায়ে গান্ধী ছেলেটির মাস্ক খুলে ফেলে। তখন ছেলেটির চেহারা দেখে গান্ধী চমকে যায়, কারণ ছেলেটি দেখতে হুবহু গান্ধীর মতো। কিছু বুঝে ওঠার আগেই অন্য এক হামলাকারী এসে ছেলেটিকে গান্ধীর সামনে থেকে নিয়ে যায়। গান্ধী বুঝতে পারে না আসলে ছেলেটি কে আর কেনই বা তার মতো দেখতে। তখন গান্ধী তার ছেলে জীবনের কথা মনে পড়ে আর ভাবে, এই ছেলে জীবন নয় তো। তবে তার বন্ধু বোঝায় যে জীবন কিভাবে হবে, জীবন তো অনেক আগেই থাইল্যান্ডে মারা গেছে। কিন্তু গান্ধী মোটেও বিশ্বাস করতে পারছিল না। একদিন গান্ধী এম্বাসির সামনে আবারও সেই ছেলেটিকে দেখতে পায়। দুজন একে অপরকে ভালোভাবে দূর থেকে দেখতে থাকে। গান্ধী নিশ্চিত হওয়ার জন্য ছেলেটির পিছু নেয়। তখন ছেলেটি গান্ধীর থেকে অনেকটা দূরে চলে যায়, তারপরও গান্ধী তাকে ফলো করতে থাকে। তখন গান্ধী নিশ্চিত হয় তার মতো হুবহু দেখতে ছেলেটি আসলে তার ছেলে জীবন। গান্ধী তার ছেলেকে এত বছর পর জীবিত দেখে কান্না করতে থাকে আর জিজ্ঞেস করে রাশিয়াতে কিভাবে এসেছে। তখন জীবন বলে, আমার ছোটবেলার অনেক কিছুই মনে নেই, কিন্তু আমি যখন আপনাকে অ্যাম্বাসিতে দেখেছি তখন আমার অনেক কিছুই মনে পড়েছে। এরপর জীবন তার বাবাকে বলে, আপনার জীবন এখানে ঝুঁকিতে আছে, তাই আপনাকে দ্রুত দেশে ফিরে যেতে হবে। কিন্তু গান্ধী তার ছেলে জীবনকে রেখে যেতে চায় না। তাই সে জীবনকে বলে, এত বছর পর আমি তোকে ফিরে পেয়েছি, তাই আমি তোকে এখানে রেখে দেশে যাব না। জীবন জানায় তাকে এখান থেকে সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ তার গ্যাং অনেক ভয়ঙ্কর। ঠিক তখন দূর থেকে জীবনের গ্যাংয়ের একজন গান্ধীর উপর গুলি করে। গান্ধী ছেলে জীবনকে নিয়ে সরে যায় আর একটা বাইক নিয়ে দ্রুত পালাতে থাকে। তখন গ্যাংয়ের বেশ কিছু বাইকার তাদের ধাওয়া করে। গান্ধী বাইক চালাতে থাকে আর জীবন পিছে বসে গ্যাংয়ের বাইকারদের উপর গুলি করতে থাকে। তখন গান্ধীকে তার বন্ধু কল দিয়ে জানায় এম্বাসিতে ফয়সাল নামের এক ছেলের গ্যাং হামলা করেছিল। তখন গান্ধী তার বন্ধুকে জানায় তাদের উপর গ্যাংয়ের কিছু লোক হামলা করেছে। বাঁচানোর জন্য গান্ধী একটা প্ল্যান বানায় আর বন্ধুকে সেভাবে কাজ করতে বলে। তখন গান্ধীর বন্ধু একটা কন্টেইনার ট্রাক নিয়ে আসে আর সেই কন্টেইনারে গান্ধীর ছেলেকে সাথে নিয়ে বাইক চালিয়ে গ্যাং বাইকারদের চোখের আড়াল হয়। এরপর গান্ধী তার ছেলেকে নিয়ে দেশে ফিরে আসে। গান্ধী ছেলে জীবনকে নিয়ে বাসায় যায়। এত বছর পর নিজের চোখের সামনে ছেলেকে দেখে আনু নিজেকে কন্ট্রোল করতে পারে না। জীবন তার মাকে দেখে জড়িয়ে ধরে আর আনু তখন ছেলেকে বুকে নিয়ে কান্না করতে থাকে। গান্ধীর পরিবার আবার এক হয়, আবার সে আগের মতো গান্ধীর পরিবারে সুখ নেমে আসে। আনু ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি হয় আর এত বছরে থাকা গান্ধীর উপর রাগ ভুলে গিয়ে কথা বলে। এদিকে শ্রীনিধি ছোটবেলা থেকেই জীবনকে পছন্দ করত। জীবনকে ফিরে পেয়ে দুজনের মধ্যে আবারও ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর হঠাৎ একদিন চিফ নাজির গান্ধীকে কল দিয়ে বলে, আমি চেন্নাই এসেছি, তুমি দ্রুত আমার সাথে দেখা করো, আমরা যেখানে দেখা করি। তোমার সাথে কিছু জরুরি কথা আছে যা কলে বলা সম্ভব না, তাই যত দ্রুত সম্ভব তুমি চলে আসো। নাজির এয়ারপোর্ট থেকে নেমে একটা ট্যাক্সি নেয়। নাজিরের ট্যাক্সি একটা ছেলে ফলো করে। হঠাৎ সেই ট্যাক্সি থামিয়ে বাইক থেকে ট্যাক্সিতে গ্রেনেড ছুড়ে মারে। গ্রেনেড ব্লাস্ট হওয়ার আগেই নাজির ট্যাক্সি থেকে নেমে যায়, কিন্তু ট্যাক্সি ড্রাইভার বের হতে না পারায় গ্রেনেড ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়। নাজির বুঝতে পারে তাকে ছেলেটি প্রাণে মারতে চাচ্ছে। নাজির দ্রুত পালানোর ট্রাই করে আর গান্ধীকে কল দিয়ে তার উপর হওয়া হামলার কথা বলার ট্রাই করে, কিন্তু গান্ধী নাজিরের কথা কিছুই বুঝতে পারে না। নাজির দৌড়াতে দৌড়াতে মেট্রো স্টেশনে যায় আর সেখানে একটা লোকের সাথে ধাক্কা লেগে নাজিরের মোবাইল পড়ে যায়। এরপর নাজির মেট্রো রেলে ওঠে আর তখন হামলাকারী হেলমেট পরা ছেলেটিও নাজিরকে ফলো করে মেট্রো ট্রেনে ওঠে। নাজিরকে মারতে হেলমেট পরা এই ছেলেটি এগিয়ে যায় আর তখন সেখানে গান্ধী চলে আসে। নাজিরকে বাঁচাতে গান্ধী হেলমেট পরা ছেলেটির সাথে ফাইট করে, কিন্তু ছেলেটি যে কোনোভাবে নাজিরকে মারার ট্রাই করে। গান্ধী একা ছেলেটার সাথে ফাইট করে পেরে উঠছিল না। দুজনের মধ্যে প্রচণ্ড ফাইট হয়। এক পর্যায়ে নাজির গান্ধীর সাথে মিলে হেলমেট পরা ছেলেটির উপর হামলা করে, কিন্তু ছেলেটি দুজনকে বেশ ভালোভাবে সামলে নেয় আর এক পর্যায়ে নাজিরের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। গান্ধীর চোখের সামনে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের
চিফ নাজির মারা যায়। গান্ধী ছেলেটিকে ধরার আগেই স্টেশন ছেড়ে চলে আসে আর ছেলেটি ট্রেন থেকে নেমে চেন্নাই সুপার কিংস ফ্যানদের সাথে মিশে যায়। যখন ছেলেটি তার মাথায় থাকা হেলমেট খুলে তখন দেখা যায় এটা আর কেউ নয় বরং গান্ধীর ছেলে জীবন ছিল। কিন্তু জীবন এত বছর পর পরিবারের কাছে ফিরে এসে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের চিফ নাজিরকে কেন খুন করেছে, কেনই বা বাবার চোখ ফাঁকি দিয়ে নৃশংস অপরাধের পথে পা বাড়িয়েছে। নাজিরের মৃত্যুর পর গান্ধীর সাথে তার বন্ধুদের দেখা হয়। তখন গান্ধী জানতে পারে চিফ নাজির চেন্নাইয়ের আসার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আর নিজের কম্পিউটার থেকে মোবাইলে সেই তথ্য প্রমাণ ডেটা ট্রান্সফার করেছিল। সেই গুরুত্বপূর্ণ তথ্য নাজির গান্ধীকে দেখাতে চেয়েছিল। গান্ধী বুঝতে পারে তার জানতে হবে নাজিরের মোবাইলে কি এমন তথ্য রেখেছিল যার জন্য তাকে জীবন দিতে হয়েছে। গান্ধীর নিজের উপর বেশ রাগ হয় কারণ সে নাজিরকে বাঁচাতে পারেনি। তার চোখের সামনে হামলাকারী নাজিরকে মেরে ফেলেছে। এদিকে জীবন তার বাবার মোবাইল ট্র্যাক করে আড়ি পেতে সব শুনছিল। গান্ধী সিদ্ধান্ত নেয় সে আবার অ্যান্টি টেরোরিজম স্কোয়াডে যোগ দিবে। গান্ধী আবার স্কোয়াডে ফিরে আসে আর সে তার টিম নিয়ে নাজিরের হারানো মোবাইল খুঁজতে থাকে গুরুত্বপূর্ণ ডেটার জন্য। বাবার হাতে মোবাইল যেন না পড়ে তাই জীবন ও নাজিরের সেই মোবাইল খুঁজতে শুরু করে। এরপর দেখা যায় জীবনের কাছে তার বাবার কল আসে, কিন্তু কল রিসিভ করার পর আমরা জানতে পারি জীবনের বাবা হচ্ছে টেরোরিস্ট রাজীব মেনন, যে কিনা 2008 সালে ট্রেনে বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। আসলে রাজীব মেনন সেদিন ট্রেন ব্লাস্টে মারা যায়নি। তবে অবিশ্বাস্য ব্যাপার এই যে রাজীব মেনন জীবনকে সঞ্জয় নামে ডাকছে। তাহলে কি সে গান্ধীর ছেলে নয়? রাজীব মেননকে তার ছেলে সঞ্জয় জানায় সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে, অর্থাৎ দেশে ফিরে সঞ্জয় গান্ধীর সাথে থেকে যা করেছে তা আগে থেকে রাজীব মেননের সাথে করা প্ল্যান অনুযায়ী। আসলে এখানে কি ঘটেছে তা জানার জন্য আমরা এখন আবার 2008 সালের ঘটনায় চলে যাব। গান্ধী যখন ট্রেন মেশিনে ইউরেনিয়াম নিয়ে হেলিকপ্টারে ওঠে তখন ট্রেন ব্লাস্ট হয়ে যায়। সেই ট্রেনে রাজীব মেননের পুরো পরিবার ছিল। পরিবারের সবাই মারা গেলেও ট্রেন ব্লাস্টে কোনোভাবেই রাজীব মেনন বেঁচে যায়। রাজীব প্রতিশোধ নিতে থাইল্যান্ডে চলে যায় আর সেখানেই সুযোগ পেয়ে গান্ধীর ছেলে জীবনকে কিডন্যাপ করে। জীবন মৃত্যুর ঘটনা পুরোটাই ছিল রাজীবের সাজানো। রাজীব জীবনকে একটা গ্যাংয়ের কাছে দেয়, যেই গ্যাং মূলত ছোট ছোট বাচ্চাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার নির্যাতন করে ভিক্ষা করতে বাধ্য করে। আসলে ওই গ্যাং বাচ্চাদের দিয়ে ভিক্ষা করিয়ে ব্যবসা করত। রাজীবের প্ল্যান ছিল গান্ধীর ছেলে জীবনকে সেই গ্যাংয়ের কাছে তুলে দিয়ে অত্যাচার আর নির্যাতনের মাধ্যমে স্মৃতিহারা করা। রাজীব যখন বুঝতে পারে জীবন তার বাবা মায়ের কথা পুরোপুরিভাবে ভুলে গেছে তখন সে গ্যাং থেকে জীবনকে তার বাড়িতে নিয়ে যায়। জীবন শুরুতে অনেক ভয় পেলেও রাজীব তার ছেলের ভালোবাসা দিয়ে জীবনকে লালন পালন করতে শুরু করে। জীবনের নাম পরিবর্তন করে সঞ্জয় রাখে। ধীরে ধীরে সঞ্জয় বড় হয় আর রাজীবের ক্ষমতা এবং কার্যক্রমের সাথে নিজেকে মানিয়ে নেয়। একদিন সঞ্জয় তার পালিত বাবা রাজীবকে পিস্তল হাতে মাথায় তাক করে রাখতে দেখে। রাজীব আত্মহত্যার চেষ্টা করছে দেখে সঞ্জয় জিজ্ঞেস করে, বাবা আপনি এটা কি করছেন? তখন রাজীব বলে, আজ আমি জানতে পেরেছি কে আমার পরিবারকে মেরেছে। তখন সঞ্জয় বলে, তাহলে আপনি ওই খুনিকে না মেরে আত্মহত্যা কেন করতে চাচ্ছেন? যদি আপনি ওই খুনিকে না মারতে পারেন তাহলে আমি নিজের হাতে মারব। মোক্ষম সুযোগ পেয়ে রাজীব সঞ্জয়কে বলে, আমার পরিবারকে মেরেছে তোর আপন বাবা। তোর বাবার নাম গান্ধী। ও আমার জীবন একদম নষ্ট করে দিয়েছে আমার থেকে আমার পরিবারকে কেড়ে নিয়ে। শুধু তাই না, গান্ধী আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তখন সঞ্জয় ইমোশনাল হয়ে যায় আর রাজীবকে বলে, আমি আমার ছোটবেলার সব স্মৃতি ভুলে গেছি। আমি এটাও ভুলে গেছি কি আমার বাবা মা। তুমি আমার বাবা। তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছ, তাই তোমার পরিবারের খুনিকে আমি নিজ হাতে মারব। যদি সে আমার নিজের বাবাও হয় তবুও আমি তাকে তোমার প্রতিশোধ নিতে নিজ হাতে মারব। রাজীব সঞ্জয়ের কাছ থেকে এমন কথা শুনে বেশ খুশি হয় আর মনে মনে ভাবে তার এত বছরের প্ল্যান সাকসেস হতে যাচ্ছে। সঞ্জয় তার পালিত বাবা রাজীবের প্রতিশোধ নিতেই দেশে ফিরে এসেছে। সঞ্জয়ের টার্গেট গান্ধী আর তার পুরো টিমকে এক এক করে খুন করে বাবার প্রতিশোধ নেয়া। সঞ্জয় তার বাবা রাজীবকে জানায় যেমনটা বলেছিল বিপদের পরে গান্ধী আবার স্কোয়াডে যোগ দিয়েছে। তখন রাজীব সঞ্জয়কে বলে, এখন তোকে অনেক সাবধানে কাজ করতে হবে, গান্ধী যেন কিছুই আজ করতে না পারে। এদিকে গান্ধী জানতে পারে নাজিরের মোবাইল অন হয়েছে আর সেই মোবাইলের লোকেশনও জানতে পারে। সঞ্জয় ও তার বাবার মোবাইল ট্র্যাক করার কারণে মোবাইলের লোকেশন জেনে যায়। আমরা ডায়মন্ড বাবু নামের একজন ছেলেকে দেখি যে কিনা চুরির মোবাইল বিক্রি করে। মূলত নাজিরের মোবাইল মেট্রো স্টেশন থেকে যে কুড়িয়ে পেয়েছিল সে ডায়মন্ড বাবুর কাছে বিক্রি করেছে। মোবাইল অন করার পর গান্ধী নাজিরের মোবাইলে কল দিয়ে ডায়মন্ড বাবুর সাথে কথা বলে। গান্ধী ডায়মন্ড বাবুকে মোবাইল ফিরিয়ে দিতে বললে ডায়মন্ড বাবু মোবাইলের বিনিময়ে মোটা অঙ্কের টাকা চায়। এদিকে সঞ্জয় মোবাইল নেয়ার জন্য ডায়মন্ড বাবুকে কল দিয়ে দ্বিগুণ টাকা অফার করে, কিন্তু ডায়মন্ড বাবুর তখন সন্দেহ হয়, কারণ দ্বিগুণ দামে তো সে নতুন একটা আইফোনও কিনতে পারবে। লোভে পড়ে ডায়মন্ড বাবু সঞ্জয়কে মোবাইল দিতে রাজি হয় আর একটি লোকেশনে দেখা করতে পারে।
এদিকে গান্ধী ডায়মন্ড বাবুকে আবার কল দেয় আর জিজ্ঞেস করে, তোকে কি কেউ মোবাইলের জন্য কল দিয়ে দ্বিগুণ টাকা অফার করেছে? ওই ছেলেকে মোবাইল কোনোভাবেই দিবি না, কারণ ওই ছেলে একজন খুনি। এটা শুনে ডায়মন্ড বাবু ভয় পেয়ে যায় আর বলে, আমি তাকে মোবাইল দিব না, আপনি তাড়াতাড়ি এসে মোবাইল নিয়ে যান। তখন গান্ধী ডায়মন্ড বাবুকে হোটেল রুম বুক করে লুকিয়ে থাকতে বলে, কারণ মোবাইলের জন্য ডায়মন্ড বাবুর জীবনে ঝুঁকি আছে। কথা মতো ডায়মন্ড বাবু হোটেলে যায় আর সেখানে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের অজয় ডায়মন্ড বাবুর কাছ থেকে মোবাইল নিতে যায়। কিন্তু যখন অজয় মোবাইল নিয়ে চলে যাচ্ছিল তখন সে জীবন অর্থাৎ সঞ্জয়কে দেখতে পায়। অজয় প্রথমে না বুঝলেও সঞ্জয়কে হোটেলে দেখে অবাক হয় আর কারণ জিজ্ঞেস করলে সঞ্জয় কিছু না বলে অজয়ের কাছে মোবাইল চায়। অজয় তখন বুঝতে পারে সঞ্জয় তাদের চিফ নাজিরকে খুন করেছে। এরপর মোবাইলের জন্য দুজনের মধ্যে ফাইট হয়। সঞ্জয় মোবাইল নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু অজয় কোনোভাবেই তাকে মোবাইল দিতে চায় না। এই কারণে সঞ্জয় অজয়কে মেরে ফেলে। অজয়ের রেসপন্স না পেয়ে গান্ধী হোটেলে যায় আর অজয়ের লাশ দেখার আগেই সঞ্জয় গান্ধীকে দেখে ফেলে। তাই সঞ্জয় দ্রুত সেখান থেকে বের হয়ে শ্রীনিধির সাথে হোটেলে দেখা করে। গান্ধী খুঁড়েকে খুঁজতে খুঁজতে হোটেলে সঞ্জয়কে দেখে, তবে সেখানে শ্রীনিধি থাকায় সঞ্জয়ের উপর তার কোনো সন্দেহ হয় না। এরপর গান্ধীর টিম ডায়মন্ড বাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করে নাজিরের মোবাইলে কি ছিল। তখন ডায়মন্ড বাবু বলে, আমি শুধু মোবাইল চুরি করি, মোবাইল চেক করা আমার নিয়মের মধ্যে পড়ে না। নাজির আর অজয়ের মৃত্যুর জন্য গান্ধী নিজেকে দোষী ভাবতে থাকে, কিন্তু কল্যাণ গান্ধীকে বুঝিয়ে বলে এতে তোর কোনো দোষ নেই। গান্ধী ভাবতে থাকে 2বার খুনি তার সামনে থেকেই পালিয়েছে। তখন গান্ধী বলে, এখন যা হচ্ছে তা আমাদের সবার সাথে কানেক্টেড। গান্ধী আর তার বন্ধুরা ভাবে হয়তো কোনো পুরনো এজেন্ট হবে যে কিনা আবার ফিরে এসে প্রতিশোধ নিতে চাচ্ছে। এরপর গান্ধী জানতে পারে হারবার পোর্ট থেকে রাশিয়ার মস্কোর কিছু লোক ঢোকার চেষ্টা করেছিল যাদের পুলিশ ধরেছে, এই কারণে তাদের হারবার যেতে বলা হয়। তখন গান্ধী বুঝতে পারে যারা ধরা পড়েছে তারা জীবনের গ্যাংয়ের লোক। তাই সে জীবনকে কল দিয়ে বলে, তোর মস্কোর গ্যাংয়ের কিছু লোক হারবার ধরা পড়েছে। এটা শুনে সঞ্জয় অনেক রেগে যায়, কারণ তার বাবা গান্ধীর হাতে যদি রাজীব ফয়সাল পড়ে তাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে। তাই সঞ্জয় নতুন প্ল্যান বানায়। এদিকে সুনীল যখন গান্ধীর সাথে ছিল তখন তার কাছে একটা কল আসে আর জানতে পারে তার মেয়ে শ্রীনিধা কিডন্যাপ হয়েছে। আসলে সঞ্জয় তার পালিত বাবা রাজীব আর গ্যাংয়ের লোকদের বাঁচাতে সুনীলের মেয়ে শ্রীনিধিকে কিডন্যাপ করেছে। মেয়ের কিডন্যাপের কথা শুনে সুনীল অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে শ্রীনিধি সঞ্জয়কে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন কিডন্যাপ করেছ? তখন সঞ্জয় বলে, তোমার বাবা আর গান্ধী মিলিয়ে আমার বাবাকে ধরেছে। যতক্ষণ তারা আমার বাবাকে না ছাড়বে ততক্ষণ তুমি এখানেই থাকবে। আমাদের ওই মস্কো গ্যাং মেম্বারদের ছেড়ে দেওয়া উচিত। সুনীলও তাতে রাজি হয়, কিন্তু গান্ধী কোনো গ্যাং মেম্বারদের ছাড়তে রাজি হয় না। সঞ্জয় তার বাবা ছাড়া পাওয়ার কথা জানতে পেরে শ্রীনিধিকে ছেড়ে দিচ্ছিল, কিন্তু যখন বুঝতে পারে শ্রীনিধি তার ব্যাপারে সব সত্যিটা গান্ধীকে বলে দেবে, তাই নিজেকে বাঁচাতে আর প্ল্যান সাকসেস করতে সঞ্জয় শ্রীনিধির গলা কেটে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সেখানে গান্ধী, কল্যাণ আর সুনীল পৌঁছে যায়। কল্যাণ খুঁজে শ্রীনিধিকে পেয়ে যায়। শ্রীনিধি তখনও বেঁচে ছিল। সে কল্যাণকে বলে দেয় যে সব কিছুর পিছনে জীবনের হাত। ঠিক তখন কল্যাণ শ্রীনিধির গলা টিপে মেরে ফেলে। তখন আমরা জানতে পারি আসলে অনেক আগে থেকেই কল্যাণ রাজীবের সাথে মিলে কাজ করত। কল্যাণ অ্যান্টি টেরোরিজম স্কোয়াডে থেকে রাজীবকে সব ইনফরমেশন দিয়ে হেল্প করত। এছাড়া তাদের দুজনের প্ল্যান অনুযায়ী গান্ধী আর জীবনের রাশিয়ার মস্কোতে দেখা হয়েছিল। কল্যাণ জেনে যায় নাজিরের কাছে তাদের ব্যাপারে বড় ধরনের এভিডেন্স রয়েছে। এই কারণে জীবন অর্থাৎ সঞ্জয়কে দিয়ে নাজিরকে মেরে ফেলেছে। এখন সঞ্জয়ের সত্যিটা যেন কেউ না জানতে পারে, তাই শ্রীনিধিকে গলা টিপে মেরে ফেলেছে। এরপর কল্যাণ শ্রীনিধির লাশ নিয়ে সুনীলের কাছে যায়। সুনীল মেয়ের লাশ দেখে কান্না করতে থাকে। অন্যদিকে সঞ্জয় তার বাবা রাজীব আর গ্যাং মেম্বারদের নিয়ে ক্লাবে সেলিব্রেট করে, কারণ তারা অ্যান্টি টেরোরিজম ইউনিটকে বোকা বানিয়ে আবার বেঁচে গেছে। একদিন ডায়মন্ড বাবু তার সামনে সঞ্জয়ের টিমের একটা ছেলেকে দেখতে পায়। সাথে সাথে সে গান্ধীকে কল দিয়ে জানায়। এরপর গান্ধী যখন মস্কো গ্যাং মেম্বার পোর্টে ধরা পড়ার সিসিটিভি ফুটেজ চেক করে তখন সে মস্কোর ফয়সাল আর সাথে রাজীব মেননকে দেখতে পায়। যেহেতু গান্ধী জানতো রাজীব মেনন ট্রেন ব্লাস্টে মারা গেছে, তাই সে এত বছর পর রাজীবকে জীবিত দেখে বুঝতে পারে এবার রাজীব বড় কিছু করতে ফিরে এসেছে। গান্ধী ডায়মন্ড বাবুর বলা লোকটির উপর নজর রাখতে শুরু করে। একদিন ওই ছেলের নাম্বারে একটা কল আসে। তখন গান্ধী ভাবে নিশ্চয়ই ওই ছেলের কাছে রাজীবের কল এসেছে, তাই গান্ধী তার টিম নিয়ে ওই ছেলেটিকে ফলো করে। তখন আনু গান্ধীকে কল দিয়ে জানায় জীবনকে কোথাও দেখছে না, জীবন অনেক সময় ধরে বাসায় নেই। তখন গান্ধী তার ছেলেকে কল দেয় আর জিজ্ঞেস করে, তুই কোথায় আছিস? আমি বলেছি না বাইরের অবস্থা ভালো না, বাসা থেকে না বের হতে। তখন গান্ধীর নজর পড়ে সে যেই ছেলেটাকে ফলো করছিল সেই ছেলেটির সাথে জীবন দেখা করতে এসেছে। জীবন ছেলেটির সামনে দাঁড়িয়ে কথা বলছে। গান্ধী বুঝতে পারে আসলে তারা যেই ছেলেটিকে খুঁজছে সেটি জীবন। চারিদিকে থাকা অ্যান্টি টেরোরিজম ইউনিটকে গান্ধী অর্ডার করে জীবনকে ধরার জন্য।
কিন্তু মসজিদের আজান হবার কারণে সেখানে সঞ্জয় বুঝতে পারে গান্ধীও সেখান থেকে কথা বলছে, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবার ট্রাই করে। তখন সঞ্জয়ের ইউনিটের ফাইট শুরু হয় আর সেখানে গান্ধী চলে আসে। প্রথমবারের মতো গান্ধী তার ছেলে জীবনকে অন্যরূপে আবিষ্কার করে আর চমকে যায়। সঞ্জয়কে ধরে একটি রুমে রাখা হয় আর সেখানে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, কিন্তু সঞ্জয় নিজেকে বাঁচাতে পাগলামি করতে থাকে। তখন গান্ধী রুমে গেলেই সঞ্জয় জিজ্ঞেস করে, তোমার কি কি প্রমাণ আছে যে আমি এসব করেছি? তখন গান্ধী বলে, আমি তোর বাপ, আমি জানি সব খুন তুই করেছিস। তখন চালাকি করে সঞ্জয় বলে, আপনি তো আমাকে বলেছিলেন নাজির আর শ্রীনিধিকে মারার জন্য। গান্ধী এটা শুনে রেগে যায় আর সঞ্জয় রুমে দৌড়ে যায় আর গান্ধীকে বলে, আমি তোকে ভালোভাবে চিনি, তুই ওদের খুন করতে পারিস না। এরপর সুনীল সঞ্জয়কে বলে, ওদের তুই খুন করেছিস। সঞ্জয় বুঝতে পারে তার চালাকিতে কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়ে সে স্বীকার করে নেয় নাজির আর শ্রীনিধিকে সে নিজে খুন করেছে। এরপর সঞ্জয় সুনীলের হাত থেকে পিস্তল কিনে নেয় আর সুনীলকে গুলি করে মেরে ফেলে। বাইরে থেকে বাকিরা আসার আগে সঞ্জয় আবার চালাকি করে গান্ধীর হাতে পিস্তল ধরিয়ে দেয়। ভিতরে কল্যাণ সহ বাকি অফিসাররা আসলে সঞ্জয় অভিনয় করে বলে, বাবা এটা কি করলে? এখন নিজের বন্ধু সুনীলকেও মেরে ফেললে। যেহেতু কল্যাণ, রাজীব আর সঞ্জয়ের সাথে জড়িত, তাই সুযোগ পেয়ে সুনীলকে খুনি করার দায়ে গান্ধীকে গ্রেফতার করার চেষ্টা করে। ঠিক তখন আনু কল করে আর গান্ধী দেখে রাজীব আনুকে তুলে নিয়ে যাচ্ছে। রাজীব গান্ধীকে বলে, যদি তুই তোর বউকে বাঁচাতে চাস তাহলে আমার ছেলে সঞ্জয়কে নিয়ে চলে আয়। গান্ধী আনুকে বাঁচাতে সঞ্জয়কে নিয়ে বের হয়, কিন্তু রাস্তায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গান্ধীর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে চেইন দিয়ে বাধা দেখতে পায় আর তার সামনে আনুকে বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে রাজীব আসে আর গান্ধীকে বলে, তোকে এভাবে দেখার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। আমি তোকে মারবো না, কারণ যদি মারতেই চাইতাম তাহলে অনেক আগেই মেরে ফেলতে পারতাম। তুই জানিস তোর ছেলে এত বছর পর এখানে কেন ফিরে এসেছে? রাজীব গান্ধীকে জানায় তার ছেলে জীবন আজ ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে বড় একটি নিউক্লিয়ার বোম ব্লাস্ট করবে। স্টেডিয়ামে থাকা হাজারো নিরপরাধ মানুষ মারা যাবে। এদিকে আমরা দেখি সঞ্জয়ের টিম মেম্বার্স বড় একটা নিউক্লিয়ার বোম নিয়ে স্টেডিয়ামে ঢোকে। রাজীব বলে, এই বোম ব্লাস্টে তুই ফাঁসবি। তুই যেভাবে আমাকে দেশদ্রোহী বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিস, ঠিক সেভাবে দেশদ্রোহী হয়ে তোরও দেশ ছাড়তে হবে। তখন গান্ধী বলে, যদি তুই প্রতিশোধ নিতে চাস তাহলে কেন নিরপরাধ মানুষের জীবন নিতে চাচ্ছিস? রাজীব কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখন গান্ধী বলে, তুই কি ভেবেছিস তুই আমাকে ধরে এখানে নিয়ে এসেছিস? এরপর গান্ধী শীষ বাজায় আর তখন স্কোয়াডের বাকি মেম্বার্স উপর থেকে নেমে রাজীবের সব লোকের উপর গুলি করে মেরে ফেলে। গান্ধী রাজীবকে বলে, আমি তো শুধু তোর প্ল্যান জানতে এখানে এসেছি, অথচ দেখ এখানে এসে তুই তোর সব প্ল্যান নিজেই বলে দিয়েছিস। এরপর কল্যাণ আর সুনীলের মধ্যে ফাইট শুরু হয়। এক পর্যায়ে সুনীল কল্যাণকে গুলি করে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে সঞ্জয়ের কথা মতো স্টেডিয়ামে বোম প্ল্যান করে বের হবার সব গেট অফ করে দেওয়া হয় যাতে দর্শক বের হতে না পারে। সঞ্জয় তার টিমের সবাইকে বুঝিয়ে দেয় কি করতে হবে। প্রথমে তারা বা পাশের গ্যালারিতে ব্লাস্ট করবে, এরপর এক এক করে বাকি গ্যালারি। এসব বোম ব্লাস্টের দোষ গান্ধীর উপর পড়বে, কিন্তু সঞ্জয় তখন অবাক হয় যখন তার সামনের গ্যালারিতে গান্ধীকে দেখতে পায়। গান্ধী রাজীবকে ধরে নিয়ে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে। গান্ধী সঞ্জয়কে বোম ডিফিউজ করতে বলে, নয়তো তার সামনে রাজীবকে মেরে ফেলার হুমকি দেয়। তখন রাজীব বলে, আমার কথা ভাবিস না, তুই শুধু বাটন চেপে বোম ব্লাস্ট কর। কিন্তু সঞ্জয় তখন অনেক বিচলিত হয়ে পড়ে, কারণ সে তার পালিত বাবা রাজীবকে এভাবে মরতে দেখতে পারবে না। এরপর গান্ধী রাজীবকে ওয়াশরুমে নিয়ে আটকে রাখে আর একজন চেন্নাই ফ্যানকে বলে, স্টেডিয়ামে বোম আছে আর এই লোক টেরোরিস্টদের সাথে, তাই তুমি এই লোককে দেখে রাখবে। যাওয়ার আগে গান্ধী ছেলেটিকে একটি পিস্তল দিয়ে যায় সেফটির জন্য। এরপর আমরা আনুর ভাইকে দেখি, যে কিনা গান্ধীর মেয়ে জীবিতাকে স্টেডিয়ামে দেখে আর বোম কার্ডিয়ানেটর দিয়ে বলে, এটা তোমার বাবার কাছে দিবে। তখন সবাই জীবিতাকে খুঁজতে থাকে বোম কার্ডিয়ানেটরের জন্য। জীবিতা গ্যালারি থেকে দৌড়ে স্টেডিয়ামের ছাউনির উপর চলে যায়। কার্ডিয়ানেটর নেওয়ার জন্য সঞ্জয়ও জীবিতার পিছু নিয়ে ছাউনির উপরে যায়। সঞ্জয় জীবিতার কাছ থেকে কার্ডিয়ানেটর চাইলে জীবিতা দিতে চায় না, তাই সঞ্জয় জীবিতাকে মেরে কার্ডিয়ানেটর নিয়ে যেই না বাটনে টিপে বোম ব্লাস্ট করবে, ঠিক তখন গান্ধী বাইক নিয়ে স্টেডিয়ামের ছাউনিতে চলে যায়। এরপর সঞ্জয় এবং গান্ধীর মধ্যে বেশ কিছু সময় ফাইট হয়। এক পর্যায়ে সঞ্জয় জীবিতাকে ধরে ফেলে। তখন গান্ধী জীবিতাকে ছেড়ে দিতে বললে সঞ্জয় শুধু কার্ডিয়ানেটর চায়। তখন গান্ধী বুঝিয়ে বলে, এটা তো তোর বোন, ওকে তুই ছেড়ে দে। কিন্তু সঞ্জয় ছাড়তে না চাইলে গান্ধীর ইশারায় জীবিতা তার মাথা দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করে নিচে বসে পড়ে আর ঠিক তখন গান্ধীর হাতে থাকা পিস্তল দিয়ে সঞ্জয়ের কপাল বরাবর গুলি করে। গুলি লাগলে সাথে সাথে সঞ্জয় সেখানেই মারা যায়। আর এভাবেই গান্ধী আর তার স্কোয়াডের মেম্বার্স মিলে স্টেডিয়ামে থাকা হাজারো দর্শকের প্রাণ বাঁচায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় যেই সঞ্জয়কে গান্ধী মেরেছে সেটা আসলে কোনো পুরুষ নয়, বরং রোবোটিক ক্লোন ছিল। আর এই ক্লোনটি ল্যাবে বানানো হয়েছে। এমন ক্লোন বানাতে গান্ধীর ছেলে জীবন অনেক এক্সপার্ট।
কারণ জীবন অনেক বড় সায়েন্টিস্ট। এভাবেই জীবন অনেক ক্লোন বানিয়েছে যাতে গান্ধীর ওপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান কন্টিনিউ করতে পারে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির পোস্ট ক্রেডিট সিন দেখে অনুমান করা যায় হয়তো এই মুভিটির পরবর্তী সিকুয়েল আসবে। যদি মুভিটির সিকুয়েল অর্থাৎ পরবর্তী পার্ট আসে তাহলে অবশ্যই গান্ধীর বিপরীতে একটি স্ট্রং ক্যারেক্টার দেওয়া হবে। যাই হোক গাইজ, আজকের এক্সপ্লেনেশন এই পর্যন্তই। কেমন লাগলো আজকের মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।